নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি আত্রেই আপনাদের সঙ্গে আছি হেলথ প্লাস নিয়ে। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে IVF। এই শব্দটা সম্পর্কে আপনারা পরিচিত, হয়তো অল্প বিস্তর আপনারা জানেনও বিষয়টি কি। আমাদের সঙ্গে যে দুজন ডাক্তার রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে একটু আলাপ পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডক্টর সুজয় দাশগুপ্ত, ক্লিনিক্যাল ডিরেক্টর, জেনোম দ্য ফার্টিলিটি সেন্টার, তিনি আমাদের সঙ্গে আছেন। আর আছেন ডক্টর অত্রি পাল, কনসালটেন্ট IVF স্পেশালিস্ট, ফেম কেয়ার ফার্টিলিটি, কলকাতা। দুজনকে আমি স্বাগত জানাবো। তো প্রথমে একটু ডক্টর অত্রি পাল, আপনার কাছে একটু জানবো যে প্রশ্নটা, যে IVF সম্পর্কে আমরা কম বেশি শুনেছি, হয়তো আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই IVF এর মাধ্যমে সন্তান ধারণ করতে পেরেছেন, সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এই জিনিসটা ঠিক কী? মানে অনেকে বলেন না, খুব পেনফুল, অনেক ইনজেকশন নিতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। একটু ছোট্ট করে যদি বলেন যে IVFটা কী আসলে। IVF মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। নর্মালি প্রত্যেক মাসে যখন ডিম্বাশয় থেকে ডিম বেরোয়, সেটা ফ্যালোপিয়ান টিউবে যায় এবং স্পার্ম ওয়াইফের যোনিপথ অর্থাৎ ভাজাইনার থেকে সার্ভিক্সে যায়, তারপরে ইউট্রাস দিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে সেই ডিমকে ফার্টিলাইজ করে। এবার ওখানে ভ্রূণ তৈরি হয়, সেটা আবার জরায়ুতে ফিরে এসে ইমপ্লান্টেশনের পরে প্রেগনেন্সি আসে। কিছু কিছু ক্ষেত্রে ধরুন টিউব ড্যামেজ আছে, বা এন্ডোমেট্রিওসিস, বা হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট খুব কম, বা অনেক দিন ধরে ট্রাই করেছেন তবুও প্রেগনেন্সি আসছে না, তখন আমরা কি বলি, এই যে ন্যাচারালি যেটা হচ্ছে শরীরের মধ্যে, এটা আমরা শরীরের বাইরে করে নেব। এটা কিভাবে করা হয়? এটাকে আমরা 3টে ধাপে ভাগ করে নিই। প্রথমে পেশেন্টকে একটা ইভ্যালুয়েট করে নিই, কাপলকে। এখানে কেউ পেশেন্ট নয়, সবাই কাপল। তাদেরকে ইভ্যালুয়েট করে প্রথমে আমরা প্রগনোস্টিকেট করে নিই যে কতটা তোমার সাকসেস হতে পারে, আমরা কি কি বাধা সম্মুখীন হতে পারি তোমার চিকিৎসার জন্য, বিভিন্ন টেস্ট করে নিয়ে, আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে, সিমেন অ্যানালিসিস করে নিয়ে রেডি করে নিই। এর পরের ধাপে আসছে IVF এর ডিম বার করা। ডিম বার করার আগে আমরা পিরিয়ডের 1 নম্বর অথবা 2 নম্বর দিন থেকে স্ক্যান করার পরে ইনজেকশন শুরু করি। আচ্ছা, এই ইনজেকশন চলতে চলতে আমরা স্ক্যানও করি। প্রথম স্ক্যান হয়তো 5ম দিনে অথবা 6ষ্ঠ দিনে করি। এরপরে 2-3 দিন গ্যাপে গ্যাপে স্ক্যান করতে থাকি। যখন ডিমটা রেডি হয়ে যায়, তখন আমরা বলি ঠিক আছে, এবার আমরা ডিমটা বার করে নেব। তো ফাইনাল ট্রিগার ইনজেকশন দেওয়ার মোটামুটি 36 ঘন্টা পরে আমরা অজ্ঞান করে ওয়াইফের ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করে সেটার গাইডেড একটা নিডল দিয়ে সব ফলিকলগুলোকে ড্রেন করে ডিমগুলো বার করে নিই। এরপরে শুরু হয় ল্যাবরেটরির কাজ। এই যে এই ফলিকল থেকে আমরা ডিম বার করে দিলাম, সেই ডিমগুলোর মধ্যে স্পার্ম ইনজেক্ট করে ভ্রূণ তৈরি করা হয়। এই ভ্রূণটা তারপরে আস্তে আস্তে গ্রো করে এবং যখন ডে 5 অবধি যায়, ইউজুয়ালি আজকাল আমরা ডে 5 ব্লাস্টোসিস্টই করি, তো ডে 5 অবধি যায়, তখন এই ভ্রূণগুলোকে আবার ওয়াইফের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এটা হচ্ছে সহজ কথায় IVF, অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে ফার্টিলাইজেশনটা শরীরের বাইরে করা হয় এবং যে ভ্রূণ তৈরি হচ্ছে সেটাকে শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, এবার এই যে IVF সাইকেল যেটা বলছেন ডক্টর সুজয়বাবু, আপনার কাছে যেটা জানবো, যে এই IVF সাইকেল আপনারা যেটা মেনশন করেন, আমি মেডিকেল টার্ম হিসেবে ধরছি, আমরা সাধারণ ভাষায় IVF সাইকেলটা কি, আর এই চক্রটার মধ্যে কি কি ধাপ আছে, এটা যদি একটু সহজ করে বলেন। আচ্ছা, অনেকটাই ডক্টর পাল বললেন। IVF সাইকেল বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যখন ইনজেকশন শুরু হচ্ছে, IVF এর প্রথম ইনজেকশন শুরু হচ্ছে, সেটা থেকে এমব্রায়ো ট্রান্সফার করা অবধি আমরা সেই সময়টাকে বলি একটা IVF সাইকেল বা একটা IVF ডক্টর পাল যেটা ভেঙে ভেঙে বললেন, এটাই হচ্ছে সাইকেল, এটাই একটা IVF সাইকেল। হ্যাঁ, তার মধ্যে যে স্টেপগুলো বললেন, একটা হচ্ছে ইনজেকশন দিয়ে ওভারিকে স্টিমুলেট করা যাতে ওভারিতে ফলিকেলগুলো বড় হয়। ফলিকেল মানে ডিমের যে থলি থাকে সেগুলো বড় হয়। 2 নম্বর স্টেপ হচ্ছে এগ কালেকশন, অর্থাৎ যেটা আমরা ভেজাইনালি আমরা নিডল ইনসার্ট করে আমরা এগগুলো কালেক্ট করি। 3 নম্বর স্টেপ হচ্ছে ফার্টিলাইজেশন, অর্থাৎ ল্যাবের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটিয়ে এমব্রায়ো তৈরি করা হয়। 4 নম্বর হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ এমব্রায়োটা স্থানান্তর করা হয়। এই এমব্রায়ো ট্রান্সফার দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ যেবার আমাদের এগ কালেকশন হচ্ছে তার 3 থেকে 5 দিনের মাথাতেই আমরা এমব্রায়ো ট্রান্সফার করছি। আরেকটা হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ আমরা এমব্রায়োগুলোকে সব ফ্রিজ করে রাখছি, সেই এমব্রায়োগুলোকে আমরা পরবর্তীকালে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাসের লাইনিংটাকে আমরা ঠিকমতো তৈরি করে প্রিপেয়ার করে তারপর আমরা এমব্রায়ো ট্রান্সফার করছি। এই ফ্রিজিংটা কতদিন করা যায়?
দেখুন এই ফ্রিজিংটা ডিপেন্ড করছে অনেক দিন পর্যন্ত। এখন কিন্তু আমরা কিছুদিন আগে খবরে জানতে পারলাম যে বিদেশে এক জায়গায় প্রায় 30 বছর পরে ফ্রিজ করা এমব্রায়ো থেকে সন্তান জন্মেছে। যদি আপনার এক্সেস এমব্রায়ো থাকে, সেই এমব্রায়ো কিন্তু আপনি যতদিন চাইছেন ততদিন কিন্তু আপনি কিন্তু ফ্রিজ করে রাখতে পারেন। মিনিমাম 10 বছর পর্যন্ত কিন্তু ফ্রিজ করে রাখা যায়। ধরুন আপনার কাছে কোনো দম্পতি এলো, কোনো কাপল এসে বললেন যে আমরা এখন সন্তান নিতে চাই না, কিন্তু আমরা 15 বছর পর হয়তো, এক্ষেত্রে ফ্রিজিং একদম সম্ভব? অবশ্যই অবশ্যই সম্ভব। বা এটা খুব একটা ভালো আশার দিক। হ্যাঁ, এবং এটা কিন্তু কলকাতাতেই সম্ভব। এটা কলকাতাতেই সম্ভব। ভেরি গুড। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে মানে এই ফ্রিজিংয়ের বিষয় নয়, যেটা কিছুক্ষণ আগে যে ধাপগুলো আপনারা বলছিলেন ডক্টর দাশগুপ্ত, এক্ষেত্রে মানে যে কাপল আসে, ধরুন দুজনের ক্ষেত্রেই যদি কোনো রোগ থাকে, ধরুন কারণ থাইরয়েড আছে, ব্লাড সুগার আছে, ওজন বেশি, এরকম নানান ধরনের, বা হাইপার টেনশনের পেশেন্ট, এগুলো কি আপনারা মানে মাথায় রেখে পুরো ব্যবস্থাটা সাজান যে কি কি হবে, কি কি করতে হবে, কি ধরনের ওষুধ দেব? একদমই, শুধু ওষুধ দেওয়া নয়। প্রথমে আমাদের যেটা দেখতে হয়, প্রথম যখন কোনো দম্পতি আমাদের ক্লিনিকে আসেন, আগে আমাদের দেখতে হয় প্রেগনেন্সির জন্য তারা ফিট কিনা, সেই মহিলা ফিট কিনা। তার ধরুন কোনো কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, আমরা তখন তাকে বলি আগে সেই স্পেশালিস্টের সাথে কথা বলুন, কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্ট, যে আপনার প্রেগনেন্সি এলে শরীরে কোনো অসুবিধা হবে না তো, সেগুলো আমরা দেখি। যদি ওজন বেশি থাকে ওজন কমাতে বলি, থাইরয়েড বা ব্লাড সুগার ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো কন্ট্রোল করতে বলি। বিশেষ করে যখন আমরা ওষুধের ডোজ আমরা সিলেক্ট করি, আমরা প্রথমে দেখি বয়স কতটা, কারণ বয়স বাড়লে ওষুধের ডোজ ইউজুয়ালি বেশি লাগে। ওজনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যত ওজন বাড়তে থাকে ওষুধ, কম ডোজের ওষুধ দিলে অনেক সময় কাজ না হতে পারে। এছাড়া আরও কিছু জিনিস দেখতে হয়, যেমন ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ ওভারিতে যে এগের কাউন্ট সেটা কেমন আছে। সেটা যদি খুব বেশির দিকে থাকে কম ডোজের ওষুধ কাজ করে, যদি খুব কমের দিকে থাকে আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয়। এছাড়া আরও কিছু কিছু ফ্যাক্টর, যেমন বিশেষ করে তার যদি আগে আইভিএফ সাইকেল হয়ে থাকে, সেই আগের আইভিএফের সাইকেলে তার রেসপন্স কেমন হয়েছিল, সেগুলোর ওপরও কিন্তু আমাদের ওষুধের ডোজ নির্ভর করে। আচ্ছা, এবার ডক্টর পাল, আপনার কাছে যেটা জিজ্ঞেস করবো, ধরুন দম্পতি এলো আপনার কাছে, আপনি দেখলেন যে একদম ফিট আছেন, আপনি শুরু করলেন আপনার যা যা করার, সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদেরকে? কি ধরনের লাইফস্টাইল তাদেরকে মেনটেন করার প্রয়োজন রয়েছে, এবং মানে একদম প্রক্রিয়া শুরুর আগে আর প্রক্রিয়ার পরে কি কি করতে হবে তাদের? প্রথমে বলি যে একটা ভুল ধারণা আছে যে আইভিএফ করলেই মানে বেড রেস্ট লাগবে, এরকম। হ্যাঁ, এই ধারণাটা কিন্তু সত্যিই অনেকের আছে। এক্স্যাক্টলি। সো এমন নয় যে আইভিএফ করলেই একদম বেড রেস্ট থাকতে হবে, 3-4 মাস 9 মাস বেড রেস্টে থাকতে হবে, এমন নয়। যখন দম্পতি প্রথমে আমাদের কাছে আসেন, আমরা প্রথমেই বলি রিল্যাক্স থাকো, কারণ যত অ্যাংজাইটি টেনশন বাড়বে তত শরীরের স্ট্রেস হরমোন বাড়বে, তত ডিমের কোয়ালিটি কমবে এবং সাকসেস রেট কমবে। রিল্যাক্স থাকতে হবে। অ্যাজ ডক্টর দাশগুপ্ত আমাদেরকে বলেছেন যে প্রথমত আমাদেরকে প্রগনস্টিকেট করে নিতে হবে ঠিকঠাক সব কিছু আছে কিনা। খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে, যেটা আমরা ইউজুয়ালি বলি ভাইটামিনস এবং মিনারেলস বেশি নিতে হবে, যেটা একটু শাকসবজি বেশি করে খেতে হবে, ফল বেশি করে খেতে হবে, বাইরের। নর্মাল প্রেগন্যান্সির ক্ষেত্রে মনে হয় এগুলোই তো আমরা করে থাকি। অ্যাবসলিউটলি। আলাদা করে একটা হিউজ কিছু চেঞ্জেস হবে এমন কিছু নয়। শুধু মদ সিগারেট যদি কেউ খান বা কেউ নেশা করেন, সেটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ এগুলো ডিম এবং শুক্রাণুর ওপরে এফেক্ট ফেলতে পারে। তাছাড়া এমন কিছু আইভিএফ আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু নয় যেখানে আমাকে স্পেশাল কোনো রেস্ট্রিকশন নিতে হবে। যারা ওয়ার্কিং ওম্যান তারা কিন্তু কাজ করতে করতেও কিন্তু আইভিএফটা করতে পারেন। ডিম বার করার জন্য হয়তো একদিন ছুটি লাগে, এমন নয় যে ডিম বার করার পরে 3-4 দিন রেস্ট নিতে হবে, এরকম কিছু। সকালে আসবেন, লাইট অ্যানেস্থেশিয়াতে ডিমটা বার করা হবে এবং চলে যাবেন। আর পেন খুব একটা কিছু হয় না, তাই সেই জন্য একটা অযথা ভীতি আমার মনে হয় এর ক্ষেত্রে থাকা উচিত নয়। আচ্ছা, আর আপনি একটু বলছিলেন স্মোকিং বা যারা অ্যালকোহল নেয় এদের ক্ষেত্রে একটু যদি স্পেসিফিক করে দেন, কারণ আমরা আকছার দেখি, আমাদের অফিস চত্বরেও দেখি বহু মহিলা স্মোক করেন, এবং এটা হয়তো ক্রমাগত আরও বাড়বে বা হয়তো আমাদের চোখের আড়ালে যতটুকু মানে একটু দেখছি, হয়তো আড়ালে অনেক বেশি আছে। একটু গাইড করে দেন যে এটা করাটা কতটা ক্ষতিকর, অন্তত এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে বা প্রসেসের মধ্যে যারা যাবেন। এটা আমরা বারবার বলে এসেছি যে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল পুরুষ এবং মহিলা উভয়কেই ক্ষতি করে, এবং মহিলাদের ওপরে দেখা গিয়েছে যে এর প্রভাবটা আরও বেশি। ডিমের কোয়ালিটি, ডিমের সংখ্যা,
সব কিছুই কমিয়ে দেয়। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো দম্পতি আইভিএফ করতে যান, আইডিয়ালি তার 2 থেকে 3 মাস আগে সিগারেট এবং মদ যতটা কম করা যায় তত ভালো। ইভেন হাজব্যান্ডেরও দেখা গিয়েছে যে যারা অতিরিক্ত অ্যালকোহল বা স্মোকিং করেন তাদের স্পার্মের কোয়ালিটি, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, সব কিছুই কিন্তু অনেকটা কমে যায়, যার ফলে সাকসেসের ওপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আচ্ছা, আমি একটু ডক্টর দাশগুপ্ত আপনার কাছে জানবো, এই পিসিওএস বা লো এএমএইচ, এসব আপনাদের ডাক্তারি ভাষা, এগুলো কি, আর এগুলো আইভিএফ এর ক্ষেত্রে আপনারা কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করেন, কি করণীয় আপনাদের ক্ষেত্রে? এই পিসিওএস বা এএমএইচ এই কথাগুলো ডাক্তারি ভাষা ঠিকই, কিন্তু এগুলো কিন্তু আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া বা গুগলের দৌলতে অনেক পেশেন্টই জানেন, বিশেষ করে যারা আইভিএফ করছেন তাদের কাছে এগুলো খুব একটা অপরিচিত শব্দ নয়। আচ্ছা, আমরা বলবো দুটো এক্সট্রিম, অর্থাৎ দুটো ঠিক দুদিকের একদম এক্সট্রিম পর্যায়ের, অর্থাৎ আমরা বলি দুই মেরুতে আছে। পিসিওএস মানে কি? এটা একটা হরমোনাল ডিসঅর্ডার। অনেক মহিলার একটা মনে হয় যে পিসিওএস মানে সিস্ট। পিসিওএস মানে ঠিক সিস্ট নয়, এটা একটা হরমোনাল সমস্যা, এবং যেটা মনে রাখতে হবে এটা পুরোপুরি সারে না, কিন্তু এটা কন্ট্রোলে রাখা যেতে পারে। পিসিওএসে যেটা হয়, নর্মালি যা ফলিকেল থাকে অর্থাৎ ডিম ভর্তি যে থলি থাকে সেগুলোর সংখ্যা নর্মালের থেকে বেশি থাকে, এবং পিসিওএসের সাথে কিন্তু আরও কিছু রোগ জড়িত থাকতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের অসুখ, লিভারের অসুখ ইত্যাদি। অন্যদিকে এএমএইচ কম মানে হচ্ছে ডিমের সংখ্যা কম আছে। যাদের এএমএইচ কম তাদের কিন্তু আমরা বলি ট্রিটমেন্ট তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, সবসময় এএমএইচ কম মানে আইভিএফ লাগবে এরকম নয়। এটা কি ছোট বয়সে ধরা সম্ভব? পিসিওএস সাধারণত আমরা বলি 18-19 বছরের পর থেকে ডায়াগনোসিস করা যায়, কিন্তু ডিমের সংখ্যা কম আছে কিনা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা যখন ফার্টিলিটি ট্রিটমেন্ট অর্থাৎ কোনো বন্ধাত্বের চিকিৎসাতে আসছেন তখনই একমাত্র জানতে পারেন। হ্যাঁ, কারো স্ক্রিনিং নেই আগে না। এছাড়া দেখুন না, কিছু ক্ষেত্রে তাদের আমরা সন্দেহ করি, যেমন ধরুন যাদের আগে ধরুন কেমোথেরাপি হয়েছে, আচ্ছা, যাদের আগে ধরুন এমন কিছু ওষুধ পেয়েছেন যেটা ওভারির ক্ষতি করতে পারে, যেটা ডক্টর পাল বলেন যারা স্মোকিং করেন, অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বিশেষ করে যাদের ধরুন মা, মাসি বা দিদিদের আর্লি মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ 40 বছরের আগে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা কিভাবে জানতে পারি? একটা হচ্ছে পিসিওএস এর ক্ষেত্রে খুব ইজিলি, কারণ কম বয়স থেকে পিরিয়ড ইরেগুলার হয়, আমরা স্ক্যান করতে পারি, কিছু ব্লাড টেস্ট করে জানতে পারি। এএমএইচ যাদের কম, আমরা তাদেরকে ব্লাড টেস্ট করে তো অবশ্যই জানতে পারি, তার সাথে আমরা যখন স্ক্যান করি, আমরা যখন আলট্রাসাউন্ড স্ক্যান করি, আমাদের ভাষায় আমরা বলি টিভিএস, অর্থাৎ ভেজাইনাতে আমরা আলট্রাসাউন্ড প্রোব দিয়ে আমরা আলট্রাসাউন্ড করি। আবার মনে রাখতে হবে এটা কোনো পেইনফুল কিছু নয়, সামান্য অস্বস্তি হতে পারে, কিন্তু এটাতে আমরা ওভারি ভালো করে বুঝতে পারি। তখন আমরা যখন দেখি ওভারিতে ডিমের সংখ্যা কম আছে, তখন আমরা বলি তাদেরকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার জন্য। দুটো ক্ষেত্রেই আমাদের কিছু সাবধানতা নিতে হয়, কারণ যাদের পিসিওএস আছে তাদের যখন আইভিএফ এর জন্য যান তখন তাদের পার্টিকুলার একটা কমপ্লিকেশন হয় যাকে বলে হাইপার স্টিমুলেশন সিনড্রোম বা ওএইচএসএস, অর্থাৎ ওভারি অনেক বেশি রেসপন্ড করছে, তাতে অনেক বেশি ডিম বেরোতে পারে, সেক্ষেত্রে শরীরের কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিছু বিশেষ ধরনের প্রিভেন্টিভ মেজার্স নিতে হয়, বিশেষ কিছু ওষুধ দিতে হয়, পেশেন্টকে কিছু সাবধানতা আমরা নিতে বলি, জল বেশি করে খাওয়া বা কিছু সিমটমস আমরা দেখতে বলি। অন্যদিকে যাদের ডিমের সংখ্যা কম আছে তাদেরও কিন্তু, বিশেষ করে যদি বয়স কম থাকে, তাদেরও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের নিজের এগ দিয়ে কিন্তু আইভিএফ করা সম্ভব। কারণ অনেক মহিলার ধারণা আছে এএমএইচ কম মানে বাচ্চা হবে না, বা এএমএইচ কম মানে হচ্ছে ডোনার এগ নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এএমএইচ কম থাকলে আমরা হয়তো ডিমের সংখ্যা বা এমব্রায়ো হয়তো কম পেতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে যদি বয়স কম থাকে, তাহলে এএমএইচ কম থাকলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনি ট্রিটমেন্ট খুব বেশি দেরি না করেন। আচ্ছা, তো এই ট্রিটমেন্টের প্রসঙ্গই যখন চলে এলো তখন একটু খরচ এবং তার সঙ্গে সঙ্গে যেটা মাথায় কাজ করে যে যদি কোনোভাবে ক্লিক না করে, কিছু গন্ডগোল হয়ে যায় কিছু, তাহলে একটা বড্ড মনোকষ্টে ভোগেন সকলে। মানে অন্তত আমরা অনেককেই দেখেছি যে আমরা ব্যর্থ হলেই, মানে কিছু ব্যর্থতা আমাদের হজম হয় না আর কি। তো এটা কিভাবে সামাল দেওয়ার আপনারা চেষ্টা করেন? প্রথমতই বলি, যখন আমরা ট্রিটমেন্ট শুরু করি তখন একটা রিয়ালিস্টিক কাপলস সাকসেস রেট, মানে সেই দম্পতির কতটা সাকসেস হতে পারে সেটা বলে এগোই। বারবার লোকেরা জিজ্ঞাসা করে আপনার কতটা সাকসেস। হয়তো আমার কাছে এমন দম্পতি আসছে যাদের হচ্ছে সব কিছু ভালো আছে, তার হয়তো সাকসেস রেট অ্যাজ হাই অ্যাজ 80% অবধি চলে যেতে পারে, কিন্তু এমনও দম্পতি আছেন যাদের সাকসেস রেট 15% হতে পারে। তো কেন সেটা হতে পারে, কি করলে সেটা বাড়ানো যেতে পারে, সেগুলো আমরা ডিসকাস করে নিই। আর রিয়ালিস্টিক্যালি প্রত্যেকটা স্টেপে তাদের সঙ্গে কথা বলা হয়, যেরকম কতগুলো ডিম তৈরি হচ্ছে, এখান থেকে কতগুলো ভালো ডিম পেতে পারি। আমাদের এমব্রিওলজিস্টরাও মাঝে মাঝে বসে কথা বলে নেন, তাদের কি পার্সপেক্টিভ সেটা বোঝানোর জন্য।
তারপরে যখন ডিম বার করা হলো তখনও বোঝানো হয় যে কতগুলো ভালো ডিম আছে, কতগুলো খারাপ ডিম আছে, কতগুলো ভ্রূণ তৈরি হলো। সেই জন্য আগের থেকে কাপলকে তৈরি করে রাখা হয় যে তারা কীরকম সাকসেস পেতে চলেছে। একেবারে যাকে বলে মেঘের ওপরে একটি রাজপ্রাসাদ তৈরি করে একটা সোনালি স্বপ্ন দেখিয়ে তারপরে ফেল করলো, সেটা ইউজুয়ালি হয় না। মোস্ট অফ দ্য টাইম আমরা আগের থেকে কিছু কিছু সাইন্স থাকে, সেই জন্য আমাদের আগের থেকে আমরা প্রগনোস্টিকেট অর্থাৎ সাকসেস রেটটা বলতে থাকি পেশেন্টদেরকে, যাতে তাদের অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যায়। কিন্তু মাথায় রাখতে হবে সবাই কিন্তু একটু আশা নিয়ে এগোয়, যখন নিরাশ হন একটু সবসময় ভেঙে যান। আমাদের সেরকম কাউন্সেলর থাকে যারা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন এবং তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করেন, এই যুদ্ধে আবার নামতে সাহায্য করেন, আর একটা সাইকেল করতে সাহায্য করেন। এরকম অনেক পেশেন্ট আছেন যাদের প্রথমবার আইভিএফ ফেল করলো কিন্তু দ্বিতীয়বারে প্রেগনেন্সি চলে এলো। এমন পেশেন্ট আছেন যাদের অনেক ভ্রূণ তৈরি হয়ে গেছিলো। কিছুক্ষণ আগে আমরা কথাটা বললাম যে ফ্রিজ করে রাখা, সেরকম এমব্রিও ফ্রিজ করা থাকে, পরের এমব্রিও দিয়ে প্রেগনেন্সি চলে আসে। এমন নয় যে একবার এমব্রিও ট্রান্সফার ফেল করলো মানেই সেটা একেবারে চিরসত্য, আর কোনোদিনও প্রেগনেন্সি আসবে না। এই প্রক্রিয়াটার মধ্যে যেতে পারেন ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। একজন মহিলা যতদিন এই ট্রিটমেন্টটাকে নিতে পারবেন, এই ডিম বার করা, ভ্রূণ তৈরি করা, ভ্রূণ প্রতিস্থাপন করা, ইনজেকশন নেওয়া, যতটা সহ্য করবেন ততদিন আমরা ট্রিটমেন্ট করে যেতে পারবো। তার বয়স ইউজুয়ালি 41-এর নিচে হবে, অর্থাৎ 41 বছরের নিচে হলে সাকসেসটা একটু বেটার থাকে। আচ্ছা, এবার আমি একটু শেষ প্রশ্ন করব ডক্টর দাশগুপ্ত আপনাকে। আইভিএফের সময় এমন কোনো প্রাথমিক লক্ষণ আছে যেটার দিকে দম্পতিদের লক্ষ্য রাখা উচিত? দেখুন, কিছুটাই বললাম, পার্টিকুলারলি যাদের পিসিওএস থাকে তারা যখন তাদের যে বললাম একটা রিস্ক হতে পারে হাইপার স্টিমুলেশন, এক্সেসিভ এগ গ্রো করতে পারে। সেক্ষেত্রে লক্ষণ হয় কি তাদের প্রথমে বমি বমি পায়, এটা খুব কমন জিনিস যে গা বমি ভাব, একটু শরীর ভারী ভারী লাগা। বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা বলতে বলি এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়। খুব রেয়ারলি, মানে 100 জনের যদি এরকম আইভিএফ করা হয়, 100 জন পিসিওএস মহিলা, তার মধ্যে একজনের এই ওএইচএসএসটা সিভিয়ার হতে পারে। আবার বলছি, এটা খুব রেয়ারলি হতে পারে, 100 জনের মধ্যে 99 জনের হয় না। যাদের সিভিয়ার হতে পারে তাদের লক্ষণ হচ্ছে পেট অতিরিক্ত ফুলে যাচ্ছে, পেটে জল জমছে, কারো কারো শ্বাসকষ্ট হওয়া বা অতিরিক্ত মাথা ব্যথা হওয়া। এই যে সমস্যাগুলো হয়, এগুলো হলে কিন্তু আমরা বলি ডাক্তারের কাছে তাড়াতাড়ি রিপোর্ট করার জন্য, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি এবং সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এছাড়া যেটা হয়, অনেকে ইমোশনাল বার্নআউট। দেখুন, আইভিএফে যেটা মাথায় রাখতে হবে, আইভিএফ কিন্তু একটা অন্য কোনো ট্রিটমেন্টের মতো নয় যে একটা ধরুন টিউমার অপারেশন, আমি টিউমার অপারেশন করতে গেলাম, হাসপাতালে ভর্তি হলাম, অপারেশন হলো, আমি বাড়ি চলে এলাম। প্রত্যেক স্টেপে স্টেপে কিছু কিন্তু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কিছু আনসার্টেনটিগুলো এগুলো মাথায় রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে, আমরা যখন ফলিকেল স্টিমুলেট করি, অর্থাৎ ওভারিতে যে ডিমের থলিগুলোকে আমরা বড় করার জন্য যে ইনজেকশন দিই, কখনো কখনো কিন্তু এরকম হয় ইনজেকশন কাজ করছে না, অর্থাৎ আমাকে তখনই কিন্তু আইভিএফ সাইকেল স্টপ করতে হয়, আমাকে পরের বারে ইনজেকশন চেঞ্জ করে বা অন্যভাবে আমাকে যেতে হতে পারে। এটাও কিন্তু আমাদের কখনো কখনো হতে পারে। সেটা টাইম টু টাইম, যখন আপনার যে সমস্যা হচ্ছে তখন কিন্তু আমরা টাইম টু টাইম আমরা আপনার সাথে জানাবো, অর্থাৎ আমরা দম্পতিদেরকে জানাই যে দেখুন এই সমস্যা হচ্ছে, কাজে আমরা হয়তো বেশি দূর এগোতে পারবো না এই মাসে। দ্বিতীয় হচ্ছে, যখন আমরা এগ কালেক্ট করি, কখনো কখনো কিন্তু এরকম হয় অনেক ফলিকেল হলো কিন্তু কোনো এগ পাওয়া গেল না বা খুব কম এগ পাওয়া গেল। অর্থাৎ ধরুন আমরা এক্সপেক্ট করেছিলাম যে 15টা ফলিকেল হলো কিন্তু দেখা গেল ডিম একটা পাওয়া গেল। এই জিনিসটাও কিন্তু কখনো কখনো হতে পারে ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে। সেটাও কিন্তু আমরা দম্পতিদের আগে থেকে বলি যে এরকম ঘটনা ঘটতে পারে, যাতে সেটার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। আবার বলছি, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে, থাকে। হ্যাঁ, অবশ্যই। 3 নাম্বার হচ্ছে, ধরুন ডিম তৈরি হলো কিন্তু দেখুন, অর্থাৎ ডিম পাওয়া গেল কিন্তু আইভিএফ করার পরে দেখা গেল ভ্রূণ তৈরি হলো না, বা যে ভ্রূণ তৈরি হলো সেটা খুব খারাপ কোয়ালিটির, যে ভ্রূণটা আমরা ট্রান্সফার করতে পারবো না। আচ্ছা। আর তারপর তো অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, ভ্রূণ ট্রান্সফার করা হচ্ছে, তার মানে প্রেগনেন্সি আসবেই, সেটা কিন্তু সবসময় না হতে পারে। এবং প্রেগনেন্সি এলেই অন্য প্রেগনেন্সির মতো, অর্থাৎ স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এলে একজন প্রেগনেন্ট হলেন তার মানেই নয় যে তার প্রেগনেন্সি একদম ডেলিভারি পর্যন্ত কন্টিনিউ হবে, মাঝখানে মিসক্যারেজ হওয়ার রিস্কও কিন্তু থাকে। কিন্তু প্রত্যেক স্টেপে কিন্তু আমরা জানাই যে কীরকম কী হতে চলেছে এবং কি হচ্ছে,
এবং সেটার জন্য কিন্তু একটা ইমোশনাল সাপোর্ট যেমন আমাদের দিক থেকে দরকার, ডাক্তারদের দিক থেকে দরকার, সেরকম কিন্তু সেই দম্পতির কিন্তু নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং দরকার, এবং বাড়ির লোকেরা যারা আছেন তাদেরও কিন্তু একটু ইমোশনাল সাপোর্টটা কিন্তু ভীষণভাবে দেওয়া দরকার। কারণ এটা কিন্তু মনে রাখতে হবে আইভিএফ কিন্তু কোনো লাইফ সেভিং প্রসিডিওর নয়, অর্থাৎ এটা কিন্তু কোনো এমন চিকিৎসা নয় যে এটা না করলে কারো প্রাণ সংশয় হবে, কিন্তু এটা একটা ইমোশন জড়িয়ে থাকে। কারণ যারা আমাদের কাছে, আমরা যতই বলি না কেন যে আইভিএফ এর সাকসেসের সারা পৃথিবীতে ওভারঅল হচ্ছে 40 to 50%, কিন্তু আমরা বলি যখন পেশেন্ট বলেন সাকসেসের কথা, আমি তখন পেশেন্টকে দুটো কথা বলি, দেখুন এই সাকসেস রেট আমি কতজনের করলাম সেটা আমার কাছে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স হিসেবে, কিন্তু আপনার কাছে দুটো ফিগার একমাত্র ম্যাটার করে। একটা হচ্ছে যদি আপনার সাকসেস আসে আপনি ভাববেন এটা 100%, কারণ আপনি সবাইকে বলবেন হ্যাঁ আমি তো করেছি, প্রথমবার এসে গেছে। আর যার কাছে আসেনি তিনিও কিন্তু অনেক টাকা খরচা করে, অনেক পরিশ্রম করে, ইনজেকশন নিয়ে, অফিস ছুটি নিয়ে, ইমোশন এক্স্যাক্টলি এতদিন এত অ্যাংজাইটি নিয়ে অফিস কামাই করে সময় নষ্ট করে এসেছেন, তার কাছে কিন্তু যখন প্রেগন্যান্সি আসেনি তখন তার কাছে কিন্তু সেটা 0%, অর্থাৎ 100 আর 0 মধ্যে কিন্তু আমাদের দিক থেকে আমরা অনেক কিছু বলতে পারি, অনিশ্চয়তাটাকে একদম সরিয়ে রাখা যায় না, এটা নিয়েই এই প্রসেসের মধ্যে এগোতে হবে। তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। যেমন আমরা যখন রাস্তা পার হই আমরা কিন্তু এটা ভাবি না যে আমি অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তাটা পার হচ্ছি, আমরা কিন্তু ভাবি যে আমি ওই পারে যাব, সেটা ভেবেই আমরা রাস্তা পার। ডক্টর সুজয় দাশগুপ্ত আর ডক্টর অত্রি পাল দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আপনাদের সামনে এত সহজ সরলভাবে তুলে ধরার জন্য। আশা করি নিশ্চয়ই আপনারাও ইতিবাচকভাবেই ভাববেন আর রাস্তাটা পার হওয়ার জন্যই হাঁটবেন। ধন্যবাদ।